বিদ্যাসাগর ২০০ জন্মবার্ষিকী পালন উপলক্ষে আমি দেবাশিস মিশ্র, সদস্য বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতি নন্দনকানন কারমাটারের পক্ষ থেকে আজকের বক্তা ও আপনাদের সকলকে নমস্কার, স্বাগত ও অভিনন্দন জানাই। বিদ্যাসাগর ২০০ জন্মবার্ষিকী নন্দনকানন উদযাপন কমিটি, অল ইন্ডিয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশন, নিউ দিল্লি, ঝাড়খণ্ড বাঙালি সমিতি ও বিহার বাঙালি সমিতি মিলে আন্তর্জালের মাধ্যমে বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিভিন্নভাবে সারা বছর ধরে পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ পঞ্চম বিদ্যাসাগর ২০০ জন্মবার্ষিকী বক্তৃতামালার বক্তা অধ্যাপক শ্রী তপোধীর ভট্টাচার্য। তার বিষয় সামাজিক পুনরুজ্জীবনের হোতা বিদ্যাসাগর। ইনি প্রাক্তন উপাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর। কবি ও প্রাবন্ধিক, সাহিত্যতাত্ত্বিক। তাকে সব সমিতির পক্ষ থেকে সাদর আহ্বান জানায়। অধ্যাপক শ্রী তপোধীর ভট্টাচার্য নিজের সময় দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায়। বিহার বাঙালি সমিতির চ্যানেলের এই অনুষ্ঠানকে আপনার পরিচিত সমস্ত বিদ্যাসাগর অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে অনুরোধ জানায়। নমস্কার। আন্তর্জালিক আলোচনায় যারা আমার কথা শুনছেন এবং দেখছেন আমাকে, তাদের সবাইকে শুভ সন্ধ্যা। বিহার বাংলা সমিতি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অনুগ্রহ করে। আমাদের জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার ২০০ বর্ষ পূর্তি আমরা যে যার মতো উদযাপন করেছি। বেশি দিন আগে নয়, ২৬শে সেপ্টেম্বর। বস্তুতপক্ষে তার আগে ১ বছর থেকেই আমাদের এই আসামের প্রান্তিক শহর এই শিলচরে, যেখান থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আজ, আমরাও এইখানে ২০০ বর্ষ উদযাপন সমিতি করেছিলাম। আমি ছিলাম তার সভাপতি, আরো অনেক বন্ধুরা ছিলেন, এবং শিলচরের মতো জায়গায় নানা অসুবিধার মধ্যে আমরা এই উদযাপন করেছি। আর বিহার বাংলা সমিতির সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে গত কয়েক বছরে। আমি গুরু দক্ষিণা উৎসবে বিদ্যাসাগরের পবিত্র স্মৃতিধন্য কারমাটারে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, এবং সেটা আমার জন্য ছিল এক তীর্থস্থানে যাত্রা। আজকে এই যে আমরা বিদ্যাসাগর নিয়ে আলোচনা করছি, তার সম্পর্কে বলার তো শেষ নেই। এবং আমি জানি যে আপনারাও অনেক আয়োজন করেছেন, নানা বিষয়ে নানা দিক থেকে তার উপর আপনারা সবাই আলোকপাত করেছেন। আমি নিজেও বেশ কিছু আন্তর্জালিক আলোচনায় অংশ নিয়েছি, কারণ এটা আমাদের জাতীয় কৃত্য, যার কাছে আমরা আমাদের নবজাগরণের প্রতিটি স্ফুলিঙ্গের জন্যে দায়বদ্ধ। তার স্মৃতি তর্পণ করা, এবং শুধু তাই না, স্মৃতি তর্পণ করে সে তো ফুরিয়ে যায় না, বরং তিনি আমাদের যে পাঠ দিয়েছেন জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, চেতনা বিশ্ব সম্পর্কে, তা যদি আমরা মেনে চলি, তাহলেই আমরা তার উত্তরসূরি এই দাবিটা করতে পারব। নইলে আমাদের বিরল সৌভাগ্য যে তিনি যে ভাষায় কথা বলতেন, আমরাও সেই ভাষার শরীক। তিনি যে ভাষা, গদ্য ভাষা তৈরি করে গেছেন আমাদের জন্য, চিন্তার ভাষা, মননের ভাষা, প্রকাশের উজ্জ্বল যে ভাষা তিনি নিজে নির্মাণ করে গেছেন, তিনি তার সবচেয়ে মান্য স্থপতি। এবং তিনি করেছিলেন বলেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতন এক অসামান্য মনীষারও আবির্ভাব আমরা আমাদের সমাজে, আমাদের সাহিত্যে,
আমাদের চেতনালোকে আমরা অর্জন করেছি। তো আজকে আমি তার যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, যেটা আমি বেছে নিয়েছি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব বলে আমার চিন্তা, সেটা হচ্ছে সামাজিক উজ্জীবনে বিদ্যাসাগরের যে অনন্য ভূমিকা, সেটা নিয়ে কিছু কথা বলবো। আমি নিশ্চিত যে এই বিষয়টাই যেহেতু মূল বিবেচ্য, নিশ্চয়ই অনেকে আমার আগে আলোকপাত করে গেছেন এবং সার্থকভাবেই করেছেন। কিন্তু আমরা তো জানি যে চিন্তা, সুচিন্তা, যে চিন্তা শুভ আস্তিক্য বোধের দিকে নিয়ে যায় আমাদের, তা যতবার উচ্চারিত হয়, পুনরুচ্চারিত হয়, ততই মঙ্গল। এবং ঠিক এটা বিশ্বাস করি বলে আমি আপনাদের সঙ্গে আজকে কিছু কথা ভাগ করে নেব। আমি এমন একটি কথাও সম্ভবত বলতে পারবো না যেটা আপনারা নিজেরা খুব ভালো জানেন না। এই জানা বিষয়টাই আমি আমার মতো করে উত্থাপন করব। দেখুন, আমাদের ভারতবর্ষের শাস্ত্র বাক্যের তো অভাব নেই, এবং তার মধ্যে আজ থেকে প্রায় 2000 বছর আগে আমরা এই রকম একটা কথাও পেয়েছিলাম, এত দেশ প্রসূতস্য সকাশাদগ্রজন্মনঃ সং সং চরিত্রং শিক্ষরন পৃথিব্যাং সর্বমানবাহ। অর্থাৎ এই দেশে জন্ম নিয়েছেন এমন কিছু অগ্রজ ক্ষণজন্মা মানুষেরা, তারা তাদের পবিত্র চিন্তা দিয়ে, আদর্শ দিয়ে আমাদের উদ্বুদ্ধ করে গেছেন এবং আমাদের চরিত্র গঠন করে গেছেন। চরিত্র গঠন মানে কি? শুধু নৈতিক অর্থে নয়, নান্দনিক অর্থেও। শুধু যে কিভাবে ভালোভাবে চলবো, ওই আমাদের বিদ্যাসাগর মশাইয়ের যে, জানেন তো, গোপাল রাখাল, এবং এটা নিয়ে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর আগে গোপাল রাখাল দ্বন্দ্ব সমাস বলে বইটাও লিখেছিলেন। তো সেই গোপাল রাখালের গল্প আপনাদের সবারই জানা। এ তো শুধু নাম না, এটা আসলে দুটো প্রতীক, দুটো প্রতিনিধি, দুটি ধরনের জীবনের, দুটি ধরন। তো বিদ্যাসাগর মশাই, যার জন্ম হয়েছিল বীরসিংহ গ্রামে 1820 সালে, এবং 1891-তে যিনি প্রয়াত হলেন, অর্থাৎ যদি তার প্রয়াণের হিসেবটা মাথায় রাখি, তাহলে তার সঙ্গে আমাদের দূরত্ব, এই 2020 সালও আমাদের শেষ হতে চললো। অক্টোবর মাস প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা, এবং পাটিগণিতের হিসেবে আমাদের সঙ্গে তার দূরত্বটা তাহলে কতটা? 119 বছরের। কিন্তু কেউ কেউ থাকে এমন, যারা কায়িক অবসানের পরেও, দেহাবসানের পরেও দীর্ঘ পদক্ষেপে হেঁটে যান, চিরদিন আমাদের জন্য উজ্জ্বলতার, শাশ্বত মূল্যবোধের বাতিঘর হয়ে থাকেন। বিদ্যাসাগর তেমনি এক মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ তার সম্পর্কে যা যা কথা বলেছেন বিভিন্ন জায়গায়, তার বিদ্যাসাগর চরিত থেকে আরম্ভ করে আরো নানা জায়গায়, তো আপনাদের এতটাই জানা, আমি পুনরুক্তি করতে চাইছি। দুই একটি শব্দ তো ধার নিতেই হবে। তার যে অদম্য পৌরুষ, কোনো কিছুতে বাদ না মেনে যা তিনি সত্য বলে জানতেন, সেই সত্য
সত্যের প্রতি নিষ্ঠায়, দুর্দমনীয় নিষ্ঠায় তিনি একটাই পথকে বেছে নিয়েছিলেন, সেটা হচ্ছে সামনের দিকে যাওয়ার পথ, পিছিয়ে আসার পথ নয়। এই যে আপসহীনতা, কেউ কেউ তাকে একগুঁয়েমি বলতে চেয়েছে, কিন্তু যারা আপসহীন মানুষ তাদের মধ্যে এই একগুঁয়েমিটা ভারী সুন্দর মানিয়ে যায়। বিদ্যাসাগরকেও মানিয়ে যেত। তার অনেক কথাকে কিংবদন্তিতে পরিণত হয়েছে, সবই আপনারা জানেন। তার বিদ্যাসাগরী চটি বিখ্যাত। তার মধ্যে সেই চটির মধ্যেও একটা মূল্যবোধের ওই অদম্য পৌরুষ যেটা বললাম তার প্রতীক আছে। জানেনই তো সেই গল্প। সেই চটি ফটফটিয়েই তিনি এশিয়াটিক সোসাইটিতে ঢুকতে চেয়েছিলেন, এবং তখন ব্রিটিশ আমল এবং তাদের নিয়ম মাফিক তাকে তারা আটকে দিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল তাও আপনারা জানেন। এবং শুধু তাই না, এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় তার জীবনের আর একটি বিখ্যাত ঘটনা, যে তিনি এক উপর মহলে তো সমস্তই সাহেব ছিল, ব্রিটিশ আমল তো। তো সেই সাহেব তাকে দেখে তার বুট জুতো টেবিলের উপর রেখে অত্যন্ত অসভ্যের মতো তার সঙ্গে কথা বলেছিল। বিদ্যাসাগর মশাই বেয়াদবি কারোর বরদাস্ত করতেন। তো এই সাহেবটি যখন কিছুদিনের মধ্যে তার সঙ্গে দেখা করতে গেল, তিনি তার সেই চটি জোড়া বেবাক তুলে দিলেন টেবিলের উপরে, এবং তার অস্ত্র দিয়েই তাকে করলেন। এটা কেবলমাত্র পৌরুষের কথা নয়, এর চেয়ে আরো একটি কথা আছে। সেটা হচ্ছে যে পরাধীন দেশে, অর্থাৎ উপনিবেশিত দেশে, আমার অনেকের মনই উপনিবেশগ্রস্ত হয়ে যায়। আর উপনিবেশগ্রস্ত যে মন, তা কখনো মেরুদণ্ড সিধে করে দাঁড়াতে পারে না। কিন্তু বিদ্যাসাগর মশাই এর তোয়াক্কা করতেন না। সে সাহেব গিয়ে পরে নালিশ করেছিল তারও বড় যে বড় সাহেবের কাছে গিয়ে, কিন্তু তিনি আবার বিদ্যাসাগরকে হাড়ে হাড়ে চিনতেন। তিনি সেই সাহেবকে বরং বলেছিলেন, কার সঙ্গে ঝামেলা করতে গেছো। এই যে টুকরো টুকরো গল্প, সে তো অসংখ্য গল্প আছে তার সঙ্গে, কোনটা আগে বলবো আর কোনটা পরে বলবো। আমি এই কথাগুলো যে একটু একটু বলতে চাইছি, তার ওই তেজস্বিতা, তার অদম্য পৌরুষ, এবং সবচেয়ে বড় কথা যেটা যেটা তার অনেকদিন পরে, তিনি তো চলে গেলেন 1891, আর 1930-এর দশকের গোড়ায় কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য বলে এক বিখ্যাত দার্শনিক মননে স্বরাজ বলে একটা প্রবন্ধ লিখেছিলেন, যে মননের মধ্যে যদি স্বরাজ অর্থাৎ স্বাধীনতার বোধ না থাকে, তাহলে জীবনে জগতে চলার পথে আমরা কখনো স্বাধীন মানুষ হিসেবে দাঁড়াতে পারবো না। এই মননে স্বরাজ প্রবন্ধটা আমার খুব বেশি মনে পড়ে যখনই বিদ্যাসাগরের কথা ভাবি। এই বিদ্যাসাগর মানুষটা কেমন ছিলেন, তাকে নিয়ে আলোচনার তো শেষ নেই। এবং কিছু কিছু আলোচনা আছে যেটা আবার সেই বিখ্যাত ইংরেজি কবিতা আপনারা সবাই পড়েছেন, 6 ব্লাইন্ড ম্যান এন্ড দ্য এলিফ্যান্ট, অর্থাৎ 6জন অন্ধ হাতি দেখতে গিয়েছিল। কারোর কাছে হাতি কুলোর মতো, কারোর কাছে হাতি থামের মতো, কারোর কাছে হাতি দড়ির মতো, ইত্যাদি ইত্যাদি আপনারা সবই জানেন। তো বিদ্যাসাগর মশাই সম্পর্কে এরকম কথাবার্তা বেশ বিদ্বজ্জনেরাই বলে গেছে। যে কথাটা আমাদের খেয়াল করাটা দরকার, যে বিদ্যাসাগর অতি অবশ্যই বিধবা বিবাহের প্রবর্তক। এই বিধবা বিবাহ প্রবর্তন তিনি নিজে বলে গেছেন, এটা আমার জীবনের শ্রেষ্ঠ কীর্তি।
আমার নিজের মনে হয় যে শুধু বিধবা বিবাহ নয়, স্ত্রী শিক্ষা প্রবর্তনের জন্য তিনি যে বেথুন সাহেবের সঙ্গে, এবং অবশ্য তার আরেক একদা প্রিয় বন্ধু ছিলেন, যিনি বাংলা প্রাইমার রচনায় তার সঙ্গে ছিলেন, পাখি সব করে রাতি পোহাইল, মদন মোহন কালঙ্কারের কথা বলছি, তাদের সবারই ভূমিকা ছিল। এই যে বিদ্যাসাগর এই কাজগুলো করেছেন, স্ত্রী শিক্ষা প্রবর্তনের জন্য নিজে স্কুল কত জায়গায় স্থাপন করেছেন, এবং দয়ার সাগর বিদ্যাসাগর এই নামটা তো বিখ্যাতই, আপনারা জানেন, ইন্দ্রমিত্রের বইটাও আপনারা পড়েছেন। করুণাসাগর বিদ্যাসাগর, এছাড়াও আরো কত গল্প আছে, মাইকেল মধুসূদন দত্ত থেকে আরম্ভ করে সবারই একটা না একটা গল্প আছে তার সঙ্গে। তো বিদ্যাসাগর মশাই অবশ্যই দয়ার সাগর ছিলেন, করুণা সাগর ছিলেন, কিন্তু তার থেকেও বেশি যা ছিলেন সেটা হচ্ছে যে তিনি আমাদের বঙ্গীয় সমাজের প্রথম আধুনিক, সর্বর্থে আধুনিক এক যুগপুরুষ। হ্যাঁ, আমি রাজা রামমোহন রায়ের কথা ভুলিনি, তাকে মনে রেখেছি, তবু তাকে মনে রেখে এবং তার প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়েও তার কৃতিত্বের কথা কখনো না ভুলেও বলতে চাইছি যে তিনি হচ্ছেন প্রথম যথার্থ আধুনিক বিদ্যাসাগর মশাই। কেন? কারণ একটি কথা আমরা ইদানিং শিখে নিয়েছি, বিনা প্রশ্নে যে কিছুই গ্রহণ করে না সেই হচ্ছে প্রকৃত আধুনিক। বিদ্যাসাগর মশাই তো বিনা প্রশ্নে কিছু গ্রহণ করেনি। আমিও ছেলেবেলায় সংস্কৃত একটা শ্লোক পড়েছিলাম, এবং পরে যখন শিক্ষক হলাম, আমার শিক্ষক জীবন তো বিদ্যালয় থেকে শুরু হয়েছিল শিলচরে, এবং সেইখানে আমি নিজেও ওইটা পড়িয়েছি। কথাটা কি সংস্কৃততে, ওই যে শ্লোকটা, তাতস্য জলয়মিতি ব্রুবানাহ ক্ষারং জলং কাপুরুষাঃ পিবন্তি। তার একটা কুয়োর জল দূষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো, কিন্তু যারা কাপুরুষ, কাপুরুষ কথাটাকে আমরা যে অর্থে ভাবি ওইভাবে ভাবলে কিন্তু হবে না, যে মানে হচ্ছে বুদ্ধিহীন, বিবেক রহিত, বিবেচনাহীন, সে মানুষটি বলে কি যে এটা আমার ঠাকুরদা বা তার বাবার খুঁড়া একটা কুয়ো, এটা বলে সে সেই কুয়োর দূষিত জলও পান করে। ঠিক কাজ করে না তো, কারণ তার মনে কোনো প্রশ্ন নেই। বিদ্যাসাগর মশাই ওই পথে তিনি জানি, যদি যেতেন তাহলে বিদ্যাসাগর যা হয়েছেন তা কি হতেন? তিনি কি স্ত্রী শিক্ষা প্রবর্তনের জন্য এমন প্রাণাতিপাত পরিশ্রম করতেন? যখন এই পুরা দেশে প্রচলিত ছিল এক সময় এই কথাটা যে মেয়েদের পড়িও না, মেয়েরা যদি পড়ে তাহলে তারা বিধবা হয়, অকল্যাণ হয় পরিবারের, এই কথাটা তো আমরা আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি বইতে আমরা উপন্যাস তো ওটা, কিন্তু আমরা ওটা সময়ের ওই কথাটা আমরা কিন্তু পেয়েছি। বিদ্যাসাগর কি তা মেনে নিয়েছিলেন? বিদ্যাসাগর হচ্ছেন আমাদের ওই যে বললাম বিনা প্রশ্নের যে কিছুই গ্রহণ করে না, তেমনি এক আশ্চর্য প্রথম আধুনিক যুগপুরুষ তিনি। আর যেহেতু বিনা প্রশ্নে তিনি কিছুই গ্রহণ করেন না, সেই জন্যেই যুক্তির কষ্টি পাথরে সব কিছু বিচার বিবেচনা করেন। আর ওই যুক্তির কষ্টি পাথরে বিচার বিবেচনা করেই তার মনে হয়েছিল, নিজে একজন কুশাগ্রধী পণ্ডিত হওয়া সত্ত্বেও তার মনে হয়েছিল যে শুধুমাত্র কোন একটা ভালো চাকরি পাওয়া, বীর সিংহের মতো একটা গ্রাম থেকে এসে অনেকেই খুশি হয়ে যেত, ভাবতো আমার আর কিছু করার নেই। ওই বিদ্যাসাগর তো সেরকম ভাবেননি। ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদারের কাজ
করতে করতে করার পরে কয়েক বছর পরেই তিনি পেয়ে গেলেন, আপনারা সবই জানেন সেটা, হিন্দু কলেজের পাশেই, অর্থাৎ বিখ্যাত সংস্কৃত কলেজে পেয়ে গেলেন তিনি চাকরি, এবং সেখানে তার ধীরে ধীরে তার উন্নতি হলো, অধ্যক্ষ হলো। কিন্তু ব্যক্তিগত উন্নতি তো তার অভিপ্রেত ছিল না, কারণ তিনি যখন তার কৈশোরটা কাটাচ্ছেন, তার বাবা ঠাকুরদাস, ও আপনারা জানেন সেটা, তার সঙ্গে আছেন, তখন কত না পরিশ্রম করেছেন, কি না অবর্ণনীয় কষ্ট করেছেন। তা সত্ত্বেও তিনি যেটা অনুভব করেছিলেন যে তার চারদিকে মহাকালের নৃত্যচ্ছন্দ দ্রুত লয়ে বেজে উঠেছে, চারদিকে নানা কিছু ঘটছে, সবটাই যে তার পছন্দসই ছিল তা হয়তো নয়। তার তো 1820 সালে তার জন্ম, আপনারা জানেন, এবং 1841 সাল থেকে, তার বয়স যখন মাত্র 21, সেই সময় থেকেই কিন্তু তার জীবনের একটা নতুন পর্যায় শুরু হয়েছিল, যেটা 1849 পর্যন্ত স্থায়ী হয়েছে। তো ওই সময়টায় তিনি কত না কিছু দেখলেন তার চারদিকে। এই মোটামুটি পুরো 10 বছর নয়। কি কি দেখলেন? যে ডিরোজিওর আমল এসেছে এবং শেষ হয়ে গেছে, ইয়ং বেঙ্গলের আতিশয্য দেখেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য করেছেন যে অনেক পুরনো যে হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজে এমন কিছু ক্লেদ জমে গেছে যে আস্তাবল সাফ করাটা ভীষণ জরুরি। হয়তো একটু আতিশয্য ছিল তাদের প্রতিবাদে, কিন্তু এটাও তিনি লক্ষ্য করছিলেন। তিনি লক্ষ্য করছিলেন ওই সময়ে যে খ্রিস্টীয় পাদ্রীদের ধর্মান্তরীকরণের ব্যাপার আছে, ওইটার চেষ্টায় অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। প্রথম দিকে সমাজের নিচু তলার লোকেরাই শুধু হতো, কিন্তু যখন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন উচ্চবর্ণীয় হিন্দু যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে শেষ পর্যন্ত রেভারেন্ড হয়ে উঠলেন, এবং আরো এরকম আরো অনেকে আছেন, আমি তালিকা দিতে যাচ্ছি না, দরকারও নেই, তখন তিনি বুঝতে পেরেছিলেন, তার মনের মধ্যে তিনি একটা আহ্বান শুনেছিলেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ, যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন অন্য প্রসঙ্গে অন্য অনুষঙ্গে। বিদ্যাসাগরের মনেও কিন্তু ভেতরে ভেতরে ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ তিনি শুনেছিলেন। ওরে ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। এই রবির কর, নতুন সূর্যের আলো তখন ঢুকছে 19 শতকের বাংলায়, ঢুকছে ইংরেজি শিক্ষার পদ্ধতি। সেই জন্যে নিজের চেষ্টায়, আপনারা জানেন সেই সব গল্প, তিনি শুধু যে সংস্কৃতের বিভিন্ন ধারায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাই না, সম্পূর্ণ নিজের চেষ্টায় যারা তার ছাত্র ছিল তাদের কাছ থেকে তিনি ইংরেজি শিখতেন, হিন্দি শিখতেন। আবার তিনি আবার তার হিসেবে, প্রতিদান হিসেবেই বলা যায়, তার বাড়িতে তাদের আবার সুযোগ পাওয়া মাত্রই তিনি তাদের সংস্কৃতের নানা জিনিস শেখাতেন। এগুলো কি? এগুলো তো কেবল তথ্য নয়। এইরকম মহাজীবনের কোনো কিছুই শুধুমাত্র তথ্য থাকে, এই তথ্য আসলে সংকেত, নতুন জীবনের, নতুন উজ্জীবনের সংকেত। তো যে কথা বলছিলাম, তার মনে হয়েছিল যে এই সমাজ থেকে বেরিয়ে গেলে তো বেরিয়ে গেলাম, যেমন মাইকেল মধুসূদন দত্ত গেছিল, যেমন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় গিয়েছিল, এবং এরকম আরো কয়েকজন। পাশাপাশি আরেকটা জিনিসও তো হচ্ছিল, রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, যার সঙ্গে পরে বিদ্যাসাগর মশাইয়ের অক্ষয় কুমার দত্তের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, তার তত্ত্ববোধিনী সভায় সঙ্গে সম্পর্কের সূত্রে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশেও তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এবং প্রচুর কাজ করেছেন। এই মানুষটি ছিলেন কর্মবীর। কেন? কারণ তিনি একটা সার্বিক উজ্জীবন চাইছিলেন।
উজ্জীবন আমরা তাকেই বলতে পারি, সামাজিক উজ্জীবন আমরা তাকেই বলতে পারি যা শুধু একটি মাত্র খাত ধরে চলে না, সে অনেকগুলো স্রোতধারা তৈরি করে নেয়। তা না হলে অচলায়তনের যে সমাজ নামে মাত্র অঙ্কের হিসেবে আধুনিক হয়েছে। আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্র, আমরা ছাত্রদের পড়িয়েছি, আমরা নিজেরাও পড়েছি যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো, আধুনিক যুগ এসে গেল। হয় কখনো? হয় না। বহুদিন মানুষের মনে পুরাতনের অনুবৃত্তি চলে, রক্ষণশীলতার ব্যাপার চলে। তাই যদি না হবে, রামমোহনের বিরুদ্ধে এত লোক কি করে চলে গেল সমাজের, তখনকার হিন্দু বাঙালি সমাজের? বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের জন্য দরখাস্ত দিচ্ছেন, আপনারা জানেন গল্প, তার পক্ষে আর কতজন ছিল? কত গুণ বেশি ছিল উল্টো দিকে। তাতে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে একটা জড়তাগ্রস্ত সমাজ। কিন্তু রবীন্দ্রনাথ যেটা অনেকদিন পরে আমাদের শুনিয়েছে, যে তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। তো বিদ্যাসাগরের মশায়ের হাতে ছিল একটা অদৃশ্য খর্গ, যা আমাদের জড়তায়, আমাদের ক্লীবতায়, আমাদের কুসংস্কার গ্রস্ততায় ওই খর্গের মতো প্রহার করেছিল। এই প্রহারটা যদি না হবে, তাহলে ওই যে বললাম, ওরে আঘাতে আঘাত কর, ওরে কি গান গেয়েছে পাখি। তো এই আঘাতে আঘাত করে তিনি গেছেন, যার ফলে হয়তো তিনি নিঃসঙ্গ হয়ে গেছেন। কেননা যে দিকগুলো সাধারণত আমরা আলাপ করি না, অপ্রীতিকর বলে, 1869 সালের পরে তিনি যে বিধবা বিবাহের জন্য কার্যত সর্বস্বান্তই হলেন বলা যায়। অনেকে তাকে কথা দিয়েছিলেন সেই সময়, তথাকথিত সমাজপতিরা, যারা মুখে ভড়ং দেখাতেন যে আমরা রক্ষণশীলতার উল্টো দিকে আছি, কার্যত বিদ্যাসাগরকে কেউ সাহায্য করেনি। এটা একটা। দ্বিতীয়ত, প্রদীপের নিচেই তো অন্ধকার। তার বীরসিংহ গ্রামে তার যে পারিবারিক বৃত্ত, সেই পারিবারিক বৃত্ত তো তাকে সুখী করেনি, তাকে প্রবলভাবে বিক্ষুব্ধ করেছিল। যে কারণে তিনি সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি কাদের মধ্যে গেলেন? আপনারা জানেন, বিহার বাংলা সমিতি অসাধারণ কাজ করছে, আমি নিজে দেখে এসেছি। সাঁওতাল বসতি সেই কারমাটারে, এবং কখনো এসেছেন, কখনো গেছেন, এবং এটা নিয়ে প্রায় 18 বছর তার কাট। শেষ দিকেও আসতেন না যদি পীড়াটা খুব সংকটজনক হয়ে উঠত। এটাও আমার আজকের বলবার বিষয় না। এই কথাগুলো এসে গেল বিদ্যাসাগরকে বোঝার জন্য, এগুলো খুব জরুরি। এই তথ্য তো তথ্য নয়, তথ্য মানে সংকেত। এই যে বিদ্যাসাগর মশাই, তার এই কথাটা কি, এই যে তিনি চলে গেলেন, সরে গেলেন বাংলাদেশ থেকে, বাঙালি যে পরিচিত পরিবেশ থেকে, এটা কি শুধুই অভিমান? এটা কি শুধুই ক্ষোভ? না, বিদ্যাসাগরের মতন এক অসামান্য মনীষাকে এইভাবে পাটিগণিতের অঙ্কের হিসেবে 2+2=4 ওভাবে বিচার করা চলে না। এটাকে অন্য আরেকটা ভাবে আমাদের দেখতে হয়। আসলে একটা সামাজিক উজ্জীবনের জন্য তিনি কাদের উজ্জীবন চাইছিলেন? দেখুন, কতগুলো জিনিস খুব সাবধানে সতর্কভাবে বিবেচনা করা দরকার। যে সময়টা তার প্রকৃত কার্যকাল, প্রকৃত 1849 থেকে মোটামুটি ধরুন 1869 সাল পর্যন্ত, তারপরে তিনি কিছু করেননি সেটা আমি বলছি, কিন্তু তার শেষের যে 32 বছর, 22 বছর, সেই 22 বছর
বড় বেদনাদায়ক ছিল। তবু বহু বিবাহ নিরোধের জন্য চেষ্টা, বাল্য বিবাহ নিরোধের জন্য চেষ্টা, এবং তার যে পুরনো কাজ ছাড়াও তিনি বাঙালিকে পাঠ দিচ্ছিলেন যে জীবন থেকে নিংড়ে নাও যত আছে সম্ভাবনা। এটা কবিতার পংক্তি আমার মনে পড়ছে, কবি শক্ত চট্টোপাধ্যায়ের দুই পংক্তি, দুই পংক্তির একটি ছোট্ট অনুকবিতা। ঈশ্বরের বুক থেকে কে দ্রাক্ষা মোচন করে রোজ তীর্থঙ্কর, সে কি আমি। খুব তাৎপর্যপূর্ণ এই কথা। ঈশ্বরের বুক থেকে, সময়ের বুক থেকে কে দ্রাক্ষা মোচন করছে, কে মধু সঞ্চয় করে নিচ্ছে, সেই হচ্ছে তীর্থঙ্কর, চিরকালীন এক পথিক, আলোর দিকে, আলোর পথযাত্রী। তিনি তো বিদ্যাসাগর। অতএব তিনি এই আলোর পথযাত্রী মানুষটি, যেটা বলছিলাম যে তখন তিনি যাদের মধ্যে কাজ করতেন, উচ্চবর্ণীয় যারা হিন্দু মূলত তাদের মধ্যে। কেননা মনে রাখতে হবে আমরা কোন সময়ের কথা ভাবছি। কেউ কেউ আছেন যারা বস্তুতান্ত্রিক চিন্তা করেন, করাটা নিশ্চয়ই করবেন, বিদ্যাসাগর সম্পর্কেও তাদের জিজ্ঞাসা থাকবে, কিন্তু তারা অনেক সময়ে ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাসের মানুষটিকে বুঝতে চান। ওই সময় সমাজের একেবারে নিচু তলা এবং সমাজের অর্ধেকের মতো যারা মেয়েরা, স্ত্রী শিক্ষা প্রবর্তনের কথা চেষ্টা তো তিনি করেছেন বলেই আজকে আমাদের মেয়েরা যে জায়গায় পৌঁছেছে, তার জন্য তো বিদ্যাসাগরই তো গৌরচন্দ্রিকা করে গেছেন। কিন্তু তা সত্ত্বেও বলবো, ইচ্ছা থাকলেও তো তিনি সর্বত্রগামী হতে পারেননি। কিন্তু এর মানে এই না যে বিদ্যাসাগর শুধু উচ্চবর্গীয়দের কথা ভেবেছে। আমি জানি এইরকম একটা কথা প্রচলিত আছে, কারণ অনেকে আছে না এরকম, জানি মজার গল্প আছে, আপনারা জানেন, যে এত ভালো নয়। তো বিদ্যাসাগর মশাইয়ের হয়েছে এই দশা যে তিনি তার সংস্কৃত কলেজে কেন শূদ্রদের ঢুকতে দিলেন না। আসলে কথাটা তো এটা নয়। সংস্কৃত কলেজে পড়তে তারাই পারে যারা অন্তত প্রাথমিক পদক্ষেপটা পেরিয়ে এসেছে, যেটাকে আমরা আজকের ভাষায় বলি জনশিক্ষা। আমাদের কলকাতায় আপনারা জানেন সত্যেন মৈত্র মশাই ছিলেন, এবং সত্যেন মৈত্র নামে একটা জনশিক্ষা পরিষদও কাজ করছে। বিদ্যাসাগর মশাই জনশিক্ষা নিয়েও ভাবনা ছিল, এগুলো আমরা লক্ষ্য করি না, তো ভালো করে লক্ষ্য করি না। ফলে আরেকটা বিদ্যাসাগর যদি হতো, কথা বলার তো মানে হয় না কিছু। এবং বিদ্যাসাগর যদি 200 বছর বাঁচতেন, হ্যাঁ বেঁচেছেন তিনি, আরো অনেক বছর বাঁচবেন, কিন্তু তার শরীরটা তো আর টিকে থাকেনি। তাহলে হয়তো যারা তার কাছে চাইছেন তিনি পিসি সরকারের মতো ম্যাজিক দেখাবেন, আর ম্যাজিক দেখালেন না বলে ওরা অত্যন্ত ক্ষুব্ধ বোধ করেন, তারা ঠিক কাজ করেন না। বিদ্যাসাগর মশাই জনশিক্ষা, যাকে আমরা বলি পিপলস এডুকেশন, তার জন্যও তিনি ইশারা দিয়ে গেছেন। এটা আমাদের কাজ, আমরা যারা উত্তরসূরি, সেটাকে খুঁজে বের করা। তাই যদি না হবে, কারমাটারে আমি নিজে গিয়ে দেখেছি, এখনো রয়ে গেছে তার প্রতিষ্ঠিত সেই বিদ্যালয়, তাদের জন্য একেবারে সমাজের যারা অবহেলিত, পন্থেয়, বাঙালিও নয়, আদিবাসী মানুষ যারা, তাদের জন্য। আর এটাও ভাবার কারণ নেই যে এটা তিনি আকস্মিক একটা ব্যাপার তিনি কিছু করেছেন ওখানে এসে, না, একদম সেটা ঠিক নয়। আমি দুটো ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই আকর্ষণ করছি এই জন্য যে তার যে সামাজিক উজ্জীবনের চিন্তা, সেটা ইংরেজিতে যাকে বলে টোটাল, অর্থাৎ সামগ্রিক, সমগ্রের ভাবনা, অংশের ভাবনা। সেই জন্যে 1866 সালে
যখন দুর্ভিক্ষ হয়েছিল বর্ধমান ইত্যাদি এলাকায়, এবং 1869 সালে যখন আরেকবার একটা মহামারীর মতন, আজকের মতো অতিমারি নয় অবশ্য, যে হয়েছিল, বিদ্যাসাগর মশাই নিজে সেখানে গিয়ে যারা পীড়িত তাদের পরিচর্যা করেছেন। এবং তার মধ্যে একটা বর্ধমান এলাকায় বেশ কিছু সাঁওতালও তো ছিলেন। সুতরাং এমন না যে তিনি কারমাটারে গেলেন আর ওইখানে তিনি প্রথম এমন কিছু কাজ করলেন যেটা তিনি আগে করেননি। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিদ্যাসাগর মশাইয়ের যে চরিত্র বল, চারিত্রিক যে প্রবণতা, তার মধ্যেই সুপ্ত ছিল এই সমস্ত কিছু। আমরা তার বিধবা বিবাহ নিয়ে কথাবার্তা বলি, ঠিকই বলবই, স্ত্রী শিক্ষা প্রবর্তন নিয়ে কথা বলি, আমরা বহু বিবাহ নিয়েও যে কিছু বলি না তা নয়, বাল্য বিবাহ নিয়েও একটু একটু বলি, কম বলি কিন্তু বলি। আর বলি যেটা তার বিভিন্ন পাঠ্যপুস্তক লেখা, এবং সবচেয়ে বড় কথা যে বিদ্বান ব্যক্তি বাণিজ্য করবে না এরকম তো তিনি ভাবেননি। সত্যিকারের অর্থে একটা ভালো, সেই যুগের পক্ষে ভালো এই প্রেস ছাপাখানা তিনি বাঙালিদের মধ্যে তিনিই তো প্রথম করে দেখালেন। এটা পরবর্তী যুগের জন্য সংকেত ছিল না বলুন? চেতনা উজ্জীবনের প্রথম শর্ত হচ্ছে এই, যেটা কেবল বর্তমানকেই দেখে না, সে অদূরবর্তী এবং দূরবর্তী ভবিষ্যতের জন্যও সেতু রচনা করে দেয়। বিদ্যাসাগর তো তাই করেছেন। আর ওই যে বললাম একটু আগে যে তার অন্বিষ্ট ছিল সামগ্রিকতা, সামগ্রিক ব্যক্তিত্বের উন্মোচন। সামগ্রিক ব্যক্তিত্বের উন্মোচন আমি তাকেই বলছি যে কুসংস্কারগ্রস্ত নয়, যে ভীরু নয়, যে ধর্মান্ধ নয়, যে চরমভাবে আত্মকেন্দ্রিক নয়, যে জানে সকলের তরে আমরা প্রত্যেকে আমরের, যে এটা জানে। তো তখন মানুষ বিদ্যাসাগরের আগে কাউকে দেখেছেন? ফলে আপনাদের জানা কথাই আরেকবার তো উচ্চারণ করতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ যে সেই বলেছিলেন না যে 7 কোটি বাঙালি তৈরি করতে গিয়ে বিধাতা পুরুষ যে কি করে একজন মানুষ তৈরি করে ফেললেন, এটা ঠিক বোঝা যাচ্ছে। এই কথাটা আরো অনেকেই বলেছে। কেউ কেউ দেখুন অন্যকে দেখানোর জন্য অনেক কিছু, কিন্তু তার যে করুণা, অজস্র ধারায় প্রবাহিত যে করুণা, যেটা তার শ্রেণীগত, তিনি ব্রাহ্মণ পণ্ডিত এই অর্থে বলছি, সেই শ্রেণীর সীমানায় আবদ্ধ নয়। আপনারা সবাই অরপ্রসাদ শাস্ত্রী মশাই যখন তরুণ, তখন তার কিছু কিছু কথা বিদ্যাসাগর সম্পর্কে শুনেছেন। আপনারা শিবনাথ শাস্ত্রী মশাইয়ের কথাও শুনেছেন। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে প্রত্যক্ষদর্শীর বিবরণ আছে যে তার কাছে ওই নিরক্ষর সরল আদিবাসীরা, সাঁওতাল ভাষীরা, তারা এসে ভুট্টো দিয়ে যেত এবং তিনি অম্লান বদনে তারা যে দাম বলতো সেই দামে এগুলো কিনে রাখতেন। তো একজন পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন, যার নাম আমি করলাম, এই তরুণ এটা থেকে বললেন যে আপনি এত ভুট্টা নিয়ে কি করবেন? দাঁড়া না, দেখবি দেখবি। তারপর দেখা গেল ওরা সব ভুট্টা উজাড় করে দিয়ে গেল। তারপর দেখা গেল আরো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আরো বেশ কিছু সাঁওতাল পুরুষ রমণী ওইদিকে আসছে। ইতিমধ্যে তুই একটু বস বলে বিদ্যাসাগর মশাই গিয়ে 1.5 মাইল দূরে, তখন তার কিলোমিটার ছিল না, 1.5 মাইল দূরে একজন অসুস্থ
এক সাঁওতাল রোগীকে তিনি দেখে এলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, একটু একটু সেই চিকিৎসার নিদানও দিয়ে এলেন। একটা সময়ও তিনি স্থবির হয়ে থাকতেন না। তারপর ফিরে এসে দেখেন ওরা জমেছে। গল্পটা আপনারা জানেন, কিন্তু গল্পটাকে আমি সংকেত বলে ভাবছি। ওই যে তিনি কিনে রেখেছিলেন সকালের দিকে ভুট্টাগুলো, তিনি একটা করে দিচ্ছে না, তারা মনোরম আনন্দে পুড়িয়ে উড়িয়ে সেটা খেয়ে চলে গেল। আর বিদ্যাসাগর পরম পরিতৃপ্ত ভাবে, ওরা খাচ্ছে বড় আনন্দ, তিনি এইগুলো ঠিক। দেখুন, আমরা বইয়ের পরে বই লিখতে পারি, তার প্রশংসা করি, এবং মাইকেল মধুসূদন দত্তের সেই হার্ট অফ এ বেঙ্গলি মাদার, সেই কথাটাও পুনরুচ্চারণ অজস্রবার করতে পারে, কিন্তু বইয়ের প্রয়োজন হয় না। প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকেই আমরা যেটা জানলাম, আমরা স্তব্ধ হয়ে যাই, নয় কি? এবং আমার বিবেচনায় এটাই হচ্ছে বিদ্যাসাগরের উজ্জীবনের ভাবনা, যে উজ্জীবন কখনো এটা ছোট্ট গণ্ডির মধ্যে রুদ্ধ নয়, তার মধ্যে শিক্ষা আছে, এবং সেই শিক্ষা শুধু পুরুষ মানুষের জন্য নয়, সেই শিক্ষা সবার জন্য, মেয়েদের জন্য। কারণ মেয়েরা যদি শিক্ষিত না হয়, কোনো পরিবার কখনো শিক্ষিত হতে পারে না। চেতনার যে বিশল্যকরণী, সেই বিশল্যকরণী কারোরই আয়ত্তে আসে না। সেই চেতনার বিশল্যকরণী যাতে তাদের আয়ত্তে আসে, এই জন্যই তো এই। এবং একটা মানুষের পক্ষে তো সব করা সম্ভব হয় না। জনশিক্ষার জন্য তার ভাবনা ছিল, তিনি সেটা কাজে লাগাতে পারেননি। অতএব পারেননি মানে সুযোগ পাননি, আর পারেননি বলে এটাকে তার দুর্বলতা বলে ধরে নিয়ে যে সমস্ত পণ্ডিতেরা নানা রকম কথাবার্তা বলেন, তারা ভুলে যান যে দান্দিক পদ্ধতি তারা প্রয়োগ করেন, সেই দান্দিক পদ্ধতির তাৎপর্য তারা নিজেরাই জানেন। তো সে যা, আমি নিজে যেভাবে বুঝেছি যে বিদ্যাসাগর মশাই উজ্জীবন বলতে, ওই যে বলছি সামগ্রিক ভাবে, আমরা কয়েকটা বই আছে সেগুলোই সবসময় লক্ষ্য করি, সব সময় সীতার বনবাসের কথা বলি, বলবো তো নিশ্চয়ই বলবো, শকুন্তলার কথা বলি, বেতাল পঞ্চবিংশতির কথাও একটু একটু বলি, বেশি বলি না, ভ্রান্তি বিলাসের কথা বলি, নিশ্চয়ই বর্ণ পরিচয়ের কথা 1000 বার করে বলবো, বোধোদয়ের কথা 1000 বার বলবো আমরা। কিন্তু তিনি যে ছোট ছোট জীবনী লিখে গেছিলেন, এগুলোকে আমরা ততটা মনোযোগ দিয়ে লক্ষ্য করি? এটা কি বলি? কাদের জীবনী? এরা সবাই বিদেশি মহাজনদের জীবন, বিখ্যাত সব বৈজ্ঞানিক কিংবা দার্শনিক। কেন? ওই সামগ্রিক সামাজিক চেতনা উজ্জীবনের জন্য। এগুলো বিদ্যাসাগর মশাই আসলে ইশারা করছিলেন যে আমি তোমাদের জন্য প্রাথমিক কিছু কাজ করে গেলাম, এবার তোমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাও। তো শুধু তাই না, তার বিজ্ঞান চেতনা নিয়ে অনেক কথা বলবার আছে। সেই সময়ে যে পরিভাষাগুলো আমরা এখনো ব্যবহার করি, যেমন ধরুন এখনই মাথায় আসছে এই বোটানির বাংলা, আমরা যে উদ্ভিদ বিদ্যা ইত্যাদি করি, এবং এরকম আরো অনেক, এইগুলো জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি সবাই বলছেন, এখন ব্যবহার করছেন, এগুলো বিদ্যাসাগর মশাইয়ের তৈরি। অর্থাৎ তিনি যে উজ্জীবন চাইছেন, সেই উজ্জীবন বিদ্যার মধ্য দিয়ে সমাজ সংবিদকে স্পর্শমণিতে রূপান্তরিত করার আয়োজনের জন্যই পরিকল্পিত। সেই জন্যই তার বিজ্ঞান চেতনা। একজন কুশাগ্রধী সংস্কৃত বিদ্যার বিভিন্ন শাখায় প্রভূত বিদ্যাবত্তার অধিকারী হয়েও
যিনি পাশ্চাত্য দর্শন সম্পর্কেও খবর রাখতেন। তার মানে এটাও কি একটা সংকেত নয় বলুন? কারণ 19 শতকে যে নবজাগরণের হোতা তিনি, আমি তো বললামই যে তিনি প্রথম আধুনিক যুগপুরুষ তিনি। কিন্তু সেই আধুনিকতার যে কত উন্মোচন সম্ভব সেইটে বোঝানোর জন্যেই তো তিনি নানা দিকে পর্যটন করেছেন, চেয়েছেন তার দেশবাসী, আর তিনি যে ভাষায় কথা বলেন সেই বাঙালিরাও যেন ওই পথ ধরে চলে। তাতে কি হবে? যে আপনার শরীরটা শুধু আধুনিক কালে থাকলে তো হবে না, আপনার মন যদি হয় মধ্যযুগের, কি কাজ দেবে? আজকে 2020 সাল শেষ হতে চললো, কিন্তু চারদিকে যে সব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখি, এতে মনে হয় যে বিদ্যাসাগরই হতে পারতেন আমাদের খেয়াপাড়া নীর করি। কিন্তু আমরা তো বিদ্যাসাগরকে মাঝে মাঝে এক আধ দিন স্মরণ করেই তো ক্ষান্ত দিয়েছি। আমরা তো তার উজ্জীবনের মন্ত্র আমরা তো সেই মন্ত্রে দীক্ষিত হইনি। সেই জন্য নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে, বিবেচনায়, বিবেকের পাঠে তিনি যে আমি কালের কথা ভাবেন, তার সময়ের আগামীকাল, তার সময়ের যে ভবিষ্যৎকে তিনি নির্মাণ করতে চাইছিলেন। আর আমরা কি করছি? আমরা প্রবল ভাবে এমন কিছু জঘন্য আচরণ করছি। আমি করছি না, আপনি করছেন না হয়তো, কিন্তু অনেকেই করছে আমাদের আশেপাশে। এবং জাতির শিক্ষক বিদ্যাসাগরের কাছ থেকে তাহলে কি পাঠ নিলাম আমরা? এই প্রশ্নটা কি জাগবে না বলুন? এই প্রশ্ন জায়গা কি সঙ্গত নয়? তো এই মানুষটি, যিনি সব ধরনের শৃঙ্খলকে ভেঙে ফেলতে চাইছিলেন, কুসংস্কারের চেয়ে বড় শৃঙ্খল আর কি আছে? কুসংস্কার মানেই হচ্ছে অপবিজ্ঞান, কুসংস্কার মানেই হচ্ছে কুযুক্তি, কুসংস্কার মানেই হচ্ছে ধর্মান্ধতা। আর ধর্মান্ধতা যখন আসে, বিদ্বেষ বুদ্ধি তখন প্রবল হয়ে ওঠে। চারদিকে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের। কিন্তু বিদ্যাসাগর মশাই, ওই যে একটু পরেই তো আমরা দুর্গাপূজা করব বাঙালি হিন্দু, সেইখানে মন্ত্রের মধ্যে আছে না, দিশ জহি, দুর্গার উদ্দেশ্যে প্রার্থনা, যারা শত্রু তাদের হত্যা। কিন্তু যে শত্রু আমাদের মনের ভেতরে ঘাপটি মেরে আছে পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে, তাকে কে হনন করবে? আমরাই করব। এবং বিদ্যাসাগর মশাই আমাদের এই পাঠই দিয়ে গেছেন, যে সামগ্রিক সার্বিক জীবনের কথা তিনি আমাদের জানিয়েছেন। তাতে কয়েকটি বিষয়কে আমরা বলতে পারি তার চেতনার মহাবাক্য। এক, নিজে যে ব্যাপারে আমরা নিশ্চিত নই, ইংরেজিতে যাকে বলে কনভিন্সড নই, যার মধ্যে ন্যূনতম হলেও সংশয়ের অবকাশ আছে, তাকে বিনা পরীক্ষায় গ্রহণ করব না। কেননা সেই কত বছর আগে বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস আমাদের শিখিয়েছিলেন যে অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। মানে যে জীবনকে আমরা নিজেরা পরীক্ষা করে দেখিনি কোনটা সত্য কোনটা মিথ্যে, তাকে যাপনের অঙ্গ করতে নেই। বিদ্যাসাগর মশাইও করেননি। উজ্জীবনের এটা হচ্ছে প্রাথমিক শর্ত। যেদিকে যুক্তি থাকবে সেদিকেই বিস্তৃত হবে আমার চলার পথ, আমাদের সবার চলার পথ। এটাই হচ্ছে দুই।
তিন হচ্ছে বহুদিন ধরে প্রচলিত আমাদের অভ্যাসের অঙ্গ, অতএব সেটাকে মান্যতা দেবো, এটাকে প্রত্যাহ্বান জানাতে হবে, এটাকে চ্যালেঞ্জ করতে হবে। বিদ্যাসাগর মশাই সারা জীবন ধরে তাই করেছে, নইলে উজ্জীবন আসবে। চতুর্থত যেটা আমি বলতে চাইছি, যে আমাদের এই সমাজ সর্বজনীন সমাজ, যে কোনো আধুনিক সমাজই তাই, প্রত্যেকে পরের তরে, সকলের তরে সকলে, আমরা পরের তরে। এখানে কোনো উচ্চ নিচু ভাব নেই। কে বর্ণ হিন্দু, কে বর্ণ হিন্দু নয়, এই ভাগটা ঠিক নয়। কে কোন ধর্ম আচরণ করে এটা দেখার কথা নয়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের সেই সঙ্গে রাখতে হবে যে আমি একা, আমরা যারা পিতৃতান্ত্রিক সমাজ আমাদের ভেবেছিলাম এটা থেকে আমরা মুক্তি পেয়েছি, পাইনি। যদি পেতাম, হাতরাসের ঘটনা হয় না। যদি পেতাম, হাতরাসের পরেও আরো অনেক ঘটনা ঘটে না, এবং আরো অনেক কিছু সর্বত্রই ঘটে চলেছে। সুতরাং আমরা যাদের নিয়ে আমরা আমাদের জীবনকে চালিয়ে নিই, আমাদের নারী শক্তি, সেই নারী শক্তির উন্মোচন ছাড়া সার্বিক উন্মোচন, সার্বিক উজ্জীবন সম্ভব নয়। পরে বলবো, যেটা আমি একটুখানি বললাম, যে অনেকটা বিজ্ঞান চেতনায় অধিষ্ঠিত হবে আমাদের বোধ, যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞানে যেমন এক্সপেরিমেন্ট থাকে, নানা রকম পরীক্ষা নিরীক্ষার পরে তারপরে যা ফর্মুলা নানা রকম, কেমিস্ট্রিতে আছে, কোথায় নেই, রসায়ন বিদ্যায়, পদার্থ বিদ্যায়, জীববিদ্যায়, উদ্ভিদ বিদ্যায়, কোথায় নেই, জিওলজি, আজকাল এটা ভূতত্ত্ব, এটা চর্চা খুব হচ্ছে। এই সব কিছুকে যেমন আমরা আতস কাঁচের নিচে দেখি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, কখনো কখনো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তেমনি আমার নিজের ভেতরে যে সম্ভাবনা আছে, জগৎ আছে, তাকে আমরা বিকশিত করব। বিদ্যাসাগর মশাই নিজে তার ভেতরের এই অনন্ত সম্ভাবনাময় যে মহাবিশ্ব, তাকে তিনি জেনেছিলেন, এবং হয়তো তিনিই বলতে পারতেন, বেদাহমেতম, যেটা উপনিষদের কথা, বেদাহমেতম, আমি তাকে জেনেছি। এই আমি তাকে জেনেছি যে বলতে পারে, সেই তো হচ্ছে প্রকৃত মানুষ। বিদ্যাসাগর মশাই সেই মানুষ, যার প্রত্যেক পদক্ষেপে উজ্জীবনের বার্তা ছিল, এবং আজকে 200 বছর পরেও, 200 বছর পেরিয়ে গেছি আমরা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কেবলমাত্র 26শে সেপ্টেম্বরই আমরা বিদ্যাসাগরকে ভাববো কেন? প্রতিটি দিনই আমাদের কেন 26শে সেপ্টেম্বর হবে না? কেন আমরা বিদ্যাসাগর চর্চার জন্য কোনো একটা বিশেষ দিনকে বেছে নেব না? এটা কোথাও নিজেদের প্রতি নিজেরা হয়তো একটা অন্যায় আচরণ করি, অযৌক্তিক আচরণ করি। অর্থাৎ যেখানে ন্যায়, যেখানে যুক্তি, যেখানে সংবিদ, সেখানেই বিদ্যাসাগর। এই হচ্ছে গিয়ে কথা। এবং এই যে ন্যায়, যুক্তি এবং সংবিদ, তার ভিত্তিতেই জেগে ওঠে আমাদের প্রকৃত উজ্জীবন। যা উজ্জীবন, তার মানেই তো জেগে থাকা। আর জেগে থাকার একটা বড় শর্ত কি জানেন তো? সবাই জানেন, আপনারা নানা কথাটাই বলছি, যে জেগে থাকা মানে আরেকজনকে জাগিয়ে রাখা। কারণ আমরা কেউ তো একাকী সম্পূর্ণ নই, আমরা কেউ একা স্বয়ং সম্পূর্ণ নই। আমাদের প্রত্যেকের সত্তাই হচ্ছে সহযোগী সত্তা। বিদ্যাসাগর মশাই 200 বছরের অপার থেকে আমাদের কাছে এই বার্তাই তো পৌঁছে দিচ্ছেন, জেগে থাকো, জাগিয়ে রাখো। কেননা চারদিকে যখন অন্ধকার নানা কারণে খুব নিকষ কালো হয়ে ওঠে, তখন
শুধু নিজে একা জেগে থাকাটা যথেষ্ট নয়, অন্যদের জাগিয়ে রাখুন, হইলে উজ্জীবনের মন্ত্র বৃথা হয়ে যাবে। বিদ্যাসাগর মশাই আমার কাছে এইরকম একজন মানুষ, এবং এই জন্যে আমরা প্রত্যেকেই তো এখন বিদ্যাসাগর রচনা বলি আমাদের অনেকের বাড়িতে আছে, যে যার মতো ইচ্ছে মতো সুযোগ মতো নয়, সুযোগ করে নিয়ে আমরা তার বিভিন্ন সময় লেখা পড়ি। যে মানুষটি বিধবা বিবাহ নিয়ে এইরকম শাস্ত্র বাক্য উদ্ধার করে ভ্রান্তি বিলাসের মতন শেক্সপিয়ারের কমেডি অফ এরার্সের অনুবাদ করতে পারে, কালিদাসের নাটকের অনুবাদ করতে পারে, সেই মানুষটি কিন্তু প্রভাবতী সম্ভাষণ নামে একটি করুণায় আর্দ্র এক রচনা লিখতে পারে। এক 8 বছরের বালিকা, তার রক্তের সম্পর্কে কিচ্ছু না, তার জন্যে যে লেখা তিনি লিখেছেন আপনার পড়তে পড়তে আপনার চোখ সজল হয়ে উঠবে, আপনার মনে হবে যে প্রতিটি বাক্যের মধ্যে বিদ্যাসাগর কাঁদছেন। এই বিদ্যাসাগর মশাইকে আমরা আমাদের জীবনে স্থাপিত করব, কারণ এই সময়ে এই সংকটের কালে তাকে আমাদের বড় প্রয়োজন। কারণ আমরা উজ্জীবনের মন্ত্র নিজেদের দোষের, নিজেদের বিচ্যুতিতে অনেকখানি ভুলে গেছি। আসুন আমরা প্রত্যেকে বিদ্যাসাগর চর্চার অংশীদার হয়ে উঠি, আমরা প্রত্যেকেই আবার তাকে পুনরাবিষ্কার করি। এছাড়া আমাদের নান্যপন্থা বিদ্যতে অয়নায় উপনিষদের এই বাণী মনে করে আমি বলছি, আর বাংলা তো আপনারা জানেনই যে এছাড়া অন্য কোনো পথ নেই। বিদ্যাসাগর মশাই ছিলেন, আছেন, থাকবেন, এবং তাকে সম্বল করে তার উজ্জীবনের মন্ত্র শিরোধার্য করে আমরা প্রত্যেকের নিজেদের পরিসরে নিজেরা কাজ করি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে নমস্কার, কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে শুভরাত্রি। নমস্কার।